আমি মীর হাসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল ওয়ান নিউজের মুখোমুখি অনুষ্ঠানে। আজ আমরা এমন একজন মানুষকে পেয়েছি যিনি শুধু একটি মন্ত্রণালয়ের দায়িত্বেই সীমাবদ্ধ নন, বরং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যম এবং এর নিয়ন্ত্রকের মধ্যে একটা সেতু বন্ধন হবেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব জহিরুদ্দিন স্বপন। মিস্টার ইনফরমেশন মিনিস্টার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। প্রথমে আমি আমাদের প্রতিষ্ঠান নিয়ে আসলে কথাটা শুরু করি। একটা প্রতিষ্ঠান 16 বছর পর ফিরে আসছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন বাংলাদেশের গণমাধ্যমের বাস্তবতায়? সেই প্রতিষ্ঠান যখন হয় চ্যানেল ওয়ান, তখন আর বুঝতে অসুবিধা হয় না যে দেশে যে কারণে গণতন্ত্র ছিল না, সে কারণে চ্যানেল ওয়ান ছিল না। দেশে যে কারণে আজ আবার নির্বাচিত সরকার জনগণের ভোটের মধ্যে দিয়ে নির্বাচন করে দায়িত্ব পালন করছে রাষ্ট্রের, সমাজের, দেশের, ঠিক সেই পরিবেশে আবার চ্যানেল ওয়ান ফিরে এসেছে। আমার মনে হয় সম্মানিত দর্শক শ্রোতার জন্য এই উত্তরই যথেষ্ট। ফলে আরেকটা বিষয় সামনে এসে যায়, তাহলে চ্যানেল ওয়ানের জন্য সামনের দিনগুলোতে কী কী চ্যালেঞ্জ দাঁড়াতে পারে? চ্যানেল ওয়ানকে প্রথমত আমি মনে করি যে প্রযুক্তিগত যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা বোঝার ব্যাপার, এবং আমি আশা করি নিশ্চয়ই চ্যানেল ওয়ান প্রযুক্তিগত সেই চ্যালেঞ্জটাকে বুঝেই মাঠে নামবে। এখনকার গণমাধ্যম মূলত ডিজিটাল প্ল্যাটফর্মের উপরে ভর করে চলে, এবং যে কোনো কন্টেন্ট যখন কোনো টেলিভিশন চ্যানেল তৈরি করে, তখন তার যে বিশাল মিডিয়া হাউস, এই মিডিয়া হাউস অথবা এটা টেলিভিশনে যে দেখার জন্য যে টিভি স্ক্রিন, এর সামনে কিন্তু দর্শকরা তেমন থাকে না, বরঞ্চ ডিভাইস বেসড দর্শক শ্রোতার সংখ্যা বেড়ে গিয়েছে। এবং আমরা এমনও দেখেছি যে অনেক ইউটিউবার যে পরিমাণ ক্লাউডকে তৈরি করতে পেরেছেন, দর্শক শ্রোতা তৈরি করতে পেরেছেন, অনেক টেলিভিশন চ্যানেলে সেই পরিমাণ দর্শক শ্রোতা নেই। আবার এটাও আমরা দেখেছি যে একটা টেলিভিশন চ্যানেল তার রেগুলার প্রোগ্রামে যতটুকু সে দর্শক পায়, তার চেয়ে তার মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে অনেক বেশি দর্শক পায়। ফলে প্রযুক্তির বিবর্তনের মধ্য দিয়ে এই ধরনের ইলেকট্রনিক মিডিয়ার এবং ডিজিটাল প্ল্যাটফর্মের যে একটা ফিউশন তৈরি হয়েছে, এই ফিউশনটাকে বোঝাটাই হচ্ছে আমি মনে করি একটা নতুন চ্যালেঞ্জ। আমি আশা করি চ্যানেল ওয়ান নতুন করে যখন যাত্রা শুরু করেছে, তখন প্রযুক্তির এই সর্বোত্তম এবং সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে তারা নিশ্চয়ই ইনকর্পোরেট করবে তাদের পলিসিতে, নিঃসন্দেহে। দ্বিতীয়ত, যে দেশের এবং আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতিতে যে প্রেক্ষাপট বিরাজ করছে, এই প্রেক্ষাপটে কন্টেন্ট ক্রিয়েট করার জন্য যে নতুন যে বাস্তবতাতে থিম তৈরি করা এবং দর্শক শ্রোতার মনোজগৎকে বুঝে সেই অনুযায়ী সংবাদ এবং অনুষ্ঠানকে পরিকল্পনার মধ্যে নিয়ে আসা, এবং জনসংখ্যার মধ্যে দর্শক শ্রোতাদেরকে ভাগ ভাগ করে বয়সের ভিত্তিতে, পেশার ভিত্তিতে, লিঙ্গের ভিত্তিতে, সমাজের ভিত্তিতে এভাবে বিভাজন করা, এবং সেই অনুযায়ী ওই ডেমোগ্রাফির ওই অংশকে টার্গেট করে কন্টেন্ট তৈরি করার যে আধুনিক পরিকল্পনা, এটা দ্বিতীয়ত। আমি মনে করি যে এই দুটো জিনিস যদি তারা যথাযথভাবে করতে পারে, তাহলে যে কোনো চ্যানেল বা যে কোনো গণমাধ্যমই তার দর্শক শ্রোতাকে আকর্ষণ করতে পারে। কারণ কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানেরই তার প্রভাব প্রতিপত্তি, তার দর্শক শ্রোতার যে ক্লাউড, এটা কিন্তু স্থায়ী না। কন্টেন্টই ডিপেন্ড করবে সে ওই দর্শককে ধরে রাখতে পারবে কি পারবে না। আমরা এমনকি 80-র দশকেও যে সমস্ত পত্রিকাগুলিকে বড় পত্রিকা বলে জানতাম, তা কিন্তু এখন আর বড় পত্রিকা নাই। টেলিভিশন চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু তাই। বিটিভি সরকারি একটা সম্প্রচার মাধ্যম, এত লোক বল, এত জনবল, আমি নিজে এই মুহূর্তে দায়িত্বে আছি বিটিভির, কিন্তু দর্শক শ্রোতা এখনও সে কিন্তু পায়নি। কেন? এই যে চ্যালেঞ্জগুলির কথা বললাম, যদি চ্যানেল ওয়ান এরকম যোগ্যতাগুলিকে অর্জন না করে, কারণ বিটিভিতে এইভাবে বিবর্তিত হয় নাই, বিবর্তিত 70-80 দশকে বিটিভি যেমন চলতো তেমনই। মাঝখানের এই প্রযুক্তিগত বিবর্তনের সঙ্গে তো সে খাপ খাওয়ায় নাই, সে সময় উপযোগী হয় নাই, যুগ উপযোগী হয় নাই। পুনর্যাত্রার সময়ে আমি বিনয়ের সঙ্গে এই কথাটাকে স্মরণ করিয়ে দিলাম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে।
নিঃসন্দেহে। ফলে পেশাদারিত্ব যখন চ্যানেল ওয়ানের একটা আঙ্গিক পরিবর্তন হচ্ছে, আগে এক ধরনের মিশ্র ঘরানার চ্যানেল ছিল, এখন একটা বিশেষায়িত চ্যানেল, একদম সংবাদ ভিত্তিক 24 ঘন্টা নিউজ চ্যানেল হিসেবে আসছে। ফলে এটা পেশাদারিত্ব, এটা অনেক বড় জরুরি বিষয়। ফলে সেই জায়গা থেকে আপনি কি আশা করেন যে চ্যানেল ওয়ানের সংবাদকর্মীরা, গণমাধ্যম কর্মীরা কী ধরনের পেশাদারিত্ব দেখাবে, বিশেষ করে যখন সরকারের ভুল ত্রুটি দেখিয়ে দেওয়ার দায়িত্বও একটা অনেক বড় প্রতিষ্ঠানের জন্য জরুরি হয়ে যায়, বিশেষ করে সংবাদ মাধ্যমগুলোর জন্য, শুধু চ্যানেল ওয়ান না, বাংলাদেশের প্রত্যেকটি সংবাদ মাধ্যমের জন্য সরকারকে সঠিক পথ দেখানো, গঠনমূলক সমালোচনা করার জন্য। সেই জায়গা থেকে আপনি চ্যানেল ওয়ানের প্রতি কী ধরনের প্রত্যাশা রাখেন? যে কোনো গণমাধ্যমের দায়িত্বই হচ্ছে প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করা, এবং যখনই সেই প্রশ্নটা বস্তুনিষ্ঠ হয় তখন তার দর্শকতা বাড়ে। কিন্তু যখনই পরপর প্রমাণ হয়ে যায় যে সে এক ধরনের গবেষণাবিহীন, ভিত্তিহীন এক ধরনের প্রশ্ন তৈরি করে একটা তাৎক্ষণিক সংবেদনশীলতা তৈরি করতে চাচ্ছে, মূলত সেই প্রশ্নগুলি আসলে বস্তুনিষ্ঠ না, তখন কিন্তু ধীরে 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 তার আবেদন থাকে না। ফলে সংবাদভিত্তিক চ্যানেলের ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা চ্যালেঞ্জ, যে তাকে কন্টিনিউয়াসলি তার সাবস্টেনশিপ অ্যান্ড নিউজ ভ্যালুজটাকে তাকে প্রমাণ করতে হবে। আমি বিশ্বাস করতে চাই এবং আমি আশা করি চ্যানেল ওয়ান তার সংবাদভিত্তিক চ্যানেল পরিবেশনার ক্ষেত্রে এই বস্তুনিষ্ঠতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিবে। কোনো চ্যানেল বা কোনো গণমাধ্যমই কোনো আদর্শ প্রচার করার বাহন হতে পারে না। রাইট। প্রত্যেকটা গণমাধ্যমই সে কতটা থাকবে, কতটা থাকবে না, কতটা জনপ্রিয় হবে হবে না, তা নির্ভর করে তার সংবাদের বস্তুনিষ্ঠতা কত এবং তা উপস্থাপনার ক্ষেত্রে কতটা আধুনিকতা আছে এবং কতটা গ্রহণযোগ্যতা আছে। না, তথ্যমন্ত্রী, একটা ইন্টারেস্টিং প্রসঙ্গ আপনি আগের বক্তব্যে বা আগের মন্তব্যে তুলেছিলেন। আপনি ইউটিউবকে নিয়ে এসেছিলেন যে আসলে ডিজিটাল যুগ, এটাকে আসলে অস্বীকার করা যায় না। ডিজিটাল প্ল্যাটফর্ম, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টেলিগ্রাম বলেন, এক্স বলেন, সেগুলোর এক ধরনের গ্রহণযোগ্যতা আছে এবং সেগুলো এক ধরনের মানুষকে মতামত তৈরির ক্ষেত্রেও ভূমিকা রেখেছে। অনেকেই আসলে এই প্ল্যাটফর্মে এসে তারা তাদের বক্তব্য, মন্তব্যের মধ্য দিয়ে একটা জনমত গড়ে তোলার চেষ্টা করেছে। কিন্তু এটাও তো সত্য যে এসব প্ল্যাটফর্মে অনেক অপেশাদার আচরণও করা হচ্ছে। ওখানে আপনি লক্ষ্য করবেন যে ধরেন স্বাধীনতা বিরোধীদের এক ধরনের বক্তব্য পাওয়া যায়, আপনি একবার দেখবেন যে ফ্যাসিজমের পক্ষে এক ধরনের বক্তব্য পাওয়া যায়, আবার নারীদেরকে কটূক্তি করা বলেন বা ধর্মীয় অবমাননা করার বিষয়গুলো বলেন। ফলে এটাও তো একটা নিয়ন্ত্রণ জরুরি, সেটাকে আপনি কিভাবে দেখবেন? এই জন্যই গণমাধ্যম নীতিমালা, তথ্য অধিকার আইন, যে জিনিসগুলি বহুদিন যাবৎ আমাদের এখানে সেভাবে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তৈরি করা হয়নি, এবং তথ্যমন্ত্রী হিসাবে আমার যতগুলি কাজকে আমি অগ্রাধিকার দিয়েছি তার মধ্যে এই ধরনের আইনকে সময় উপযোগী করে গড়ে তোলাটার একটা গুরুত্বপূর্ণ কাজ। এমনকি সাংবাদিকতার পেশাটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন দেখা দিয়েছে। আমাকে অনেক সাংবাদিকরা এসেই অভিযোগ করেন যে তারা পেশাদারী সাংবাদিক, কিন্তু অপেশাদারী ভাসমান সাংবাদিক পরিচয় দানকারীর কারণে তাদের পেশার মর্যাদা নষ্ট হচ্ছে। ফলে এই বিষয়গুলি আইন এবং বিধিমালা দিয়ে নির্ধারণ করতে হবে, কিন্তু সেই আইন এবং বিধি সরকার এককভাবে করতে চায় না। সরকার সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তৈরি করতে চায়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এর আগে বলা হচ্ছিল যে গত 17 বছর বা 16 বছর আমরা দেখেছি যে বলা হয় যে ধরেন ফ্যাসিবাদের সূচনাটা হয়ে যায় আসলে গণমাধ্যম নিয়ন্ত্রণের মধ্য দিয়েই, এরপর অন্যান্য অর্গানগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে যায় এবং এই নিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এক ধরনের সম্মতি উৎপাদনের পক্ষে কাজ করে, সরকারের সব অপকর্মর ঢাকার জন্য নানান ধরনের সম্মতি উৎপাদন করে। আপনি বা আপনার মন্ত্রণালয় বা আপনার সরকার এমনটা করবে না, এটার একটা নিশ্চয়তা কি এরকম আছে? প্রথমত সরকারের হাতে একমাত্র বিটিভি ছাড়া, রেডিও ছাড়া কোনো সম্প্রচার মাধ্যম নাই। দ্বিতীয়ত যে বেসরকারিভাবে যে গণমাধ্যম, যে মাধ্যম প্রতিষ্ঠানগুলি আছে, সেটা প্রিন্ট হোক, ইলেকট্রনিক হোক, তারা বেশিরভাগই, অন্তত আমাদের এই সরকারের আমলে, তারা স্বাধীনতা ভোগ করছে। এবং আমরা এটাকে আরও কী করে নিশ্চিত করতে পারি সে ব্যাপারে আমরা কাজ করব, এবং ইতিমধ্যে বারবার আমরা এই প্রতিশ্রুতি ঘোষণা করেছি। কিন্তু একই সঙ্গে একটা গ্রহণযোগ্য জবাবদিহিতার একটা কাঠামো আমাদেরকে তৈরি করতে হবে, কারণ আধুনিক সমাজে কোনো দায়িত্ব, কোনো পেশাই জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। নিশ্চয়ই। জনগণের ভোট পেয়ে সরকার প্রধানকে যদি সারাক্ষণ জবাবদিহিতার মধ্যে থাকতে হয়, তাহলে জনগণের কাছে যারা সংবাদ পরিবেশন করবেন তাদেরও তো এক ধরনের জবাবদিহিতার মধ্যে আনতে হবে। নিশ্চয়ই। কিন্তু এই জবাবদিহিতা নিশ্চিত করবে অপতথ্যের হাত থেকে জনগণকে সুরক্ষা দেওয়ার কাজ। সেটা নিয়ন্ত্রণমূলক নয়, সেটা নিয়ন্ত্রণমূলক নয়, সেটা মূলত
আইনি সহায়তা দেওয়ার জন্য এবং জনগণকে অপতথ্যের হাত থেকে সুরক্ষা দেওয়ার জন্য। আবার একই সঙ্গে ধরেন আমরা একটা সময় দেখেছি বিগত সরকারের সময় যে ধরেন নানান ধরনের নিবর্তনমূলক আইন করে যেগুলোর বিরুদ্ধে আপনারাও সেই সময় কথা বলেছেন, সোচ্চার হয়েছেন। ফলে এগুলোর বিষয়ে আপনাদের কাছে এক ধরনের প্রত্যাশা রয়েছে। সেই বিষয়টাকে আপনি কীভাবে ভাবেন যে সাংবাদিকদের জন্য যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট থেকে শুরু করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট থেকে? আমি ইতিমধ্যেই বলেছি যে আমরা এই ধরনের যাবতীয় আইনকে সকল অংশীদারদেরকে সাথে নিয়ে সময় উপযোগী করব। নিঃসন্দেহে আমাদের এখানেও একটা বাস্তবতা লক্ষ্য করা যায় যে আমাদের সাংবাদিকদের মধ্যে এক ধরনের তৈলাক্ত সাংবাদিকতার বিষয় আছে। এটা আসলে আপনার বলার নয়, এটা আমরা নিজেদের প্রশ্ন করতে চাই। আমাদের সাংবাদিকদের মধ্যে এক ধরনের তৈলাক্ত সাংবাদিকতা, তেলবাজ সাংবাদিকতার উদাহরণ আমরা অতীতে অনেকবার দেখেছি। কিন্তু যখন আপনি এটা মন্ত্রণালয়ের দায়িত্বে, ফলে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আমাদের সাংবাদিকরা আমরা কি করতে পারি, নিশ্চয়ই এই জায়গা থেকে আমরা কি করতে পারি। এই মুহূর্তেই সরাসরি আমার এই কথাটা বলাটা ঠিক হবে না, তবে আপনি আপনার যে অভিজ্ঞতার কথা বললেন এমনটি আরও অনেক সাংবাদিকরাই আমাকে বলেন বা দর্শক শ্রোতারা তো জানেনি। তবু মন্ত্রীর চেয়ারে বসে আমার মুখ থেকে এটা বলা ঠিক হবে না, কিন্তু মানুষের এই অভিজ্ঞতার কথা আমরা দেখেছি বা আমি নিজেও একজন গণমাধ্যমের পাঠক দর্শক হিসাবে আমারও এই অভিজ্ঞতা আছে। যারা ক্ষমতাবানদেরকে তোষামোদী করতে চান তারাই আবার ক্ষমতাবানদের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে হিংস্র আচরণ করেন এবং গণমাধ্যমকে তারা একটা ইনস্ট্রুমেন্ট হিসাবে ব্যবহার করেন। এটা একটা পরিচিত। ফলে এই ধরনের সূক্ষ্ম অপরাধ প্রবণতাগুলিকে কিভাবে এর হাত থেকে কি করে গণমাধ্যমের সংস্কৃতিকে কিভাবে সুরক্ষা দেওয়া যায় সেজন্যই সময় উপযোগী আইনটা করতে হবে। আমি তো আগেও আপনাকে কথা বলেছি। নিশ্চয়ই। আপনি এর আগে যখন বলছিলেন ইউটিউব প্রসঙ্গে যখন কথা হচ্ছিল, আমাদের ডিজিটাল প্রসঙ্গে কথা হচ্ছিল, সেখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা কিন্তু আমাদেরকে এখন যথেষ্ট ভোগাচ্ছে। ফলে এই বিষয়টা নিয়েও কি আপনারা কোনো কিছু ভাবছেন? এটা ভাবতে বাধ্য আমরা না, শুধু এটা যে কোনো সচেতন মানুষই ভাবতে বাধ্য। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন মানুষের সঙ্গে সহ অবস্থান করছে। আধুনিক সভ্যতায় মানুষের ক্ষমতার পাশাপাশি একটা নতুন যান্ত্রিক প্রাণী হিসাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দাঁড়িয়েছে, যার ক্ষমতা সক্ষমতা কেবলমাত্র মানবিক গুণাবলী নাই তার মধ্যে, কিন্তু দক্ষতা এবং ক্ষমতা কাজ করার এটা একটা যে কোনো মানুষের চাইতে অনেক গুণ বেশি, এমনকি বুদ্ধিচর্চার ক্ষেত্রে এবং অন্যান্য কাজ করার ক্ষেত্রে। ফলে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে ভর করে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করবেন বা যে কোনো কর্ম সম্পাদন করবেন তারা এক ধরনের ফলাফল পাবেন, আর যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করতে জানেন না বা করছেন না যে কোনো কারণেই, তার ক্ষমতার মধ্যে কিন্তু আকাশ পাতাল একটা পার্থক্য থাকবে। অতএব এটা কিন্তু এখন আর পছন্দ অপছন্দের বিষয় নেই। কে কত দ্রুত এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে বন্ধুত্ব করে তাকে কাজে লাগাতে পারছে সেটাই এখনকার সভ্যতার একটা বড় চ্যালেঞ্জ। তবে একই সঙ্গে এই ধরনের মানবিক বৈশিষ্ট্যবিহীন একটি ক্ষমতাবান দক্ষ যান্ত্রিক শক্তির উপরে এই পরিমাণ নির্ভরশীলতা সভ্যতার জন্য কতটা আশীর্বাদ অথবা কতটা অভিশাপ তা এখনও নিষ্পত্তি হয়নি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. দুটা বিষয়, একটা হচ্ছে ধরেন টিআরপি নিয়ে বিষয়। যদি আপনি টিআরপি নিয়ে, কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলো আসলে ভীষণ রকমের ভুগছে। না, এটা তো বলার কিছু নেই। টিআরপিকে রেট করার জন্য যে পরিমাণ টেলিভিশন সেট বাংলাদেশে আছে সেটাকে সম্পূর্ণভাবে এটাকে স্টাডির মধ্যে আনার জন্য, রেট করার জন্য যে নেটওয়ার্ক তার মধ্যে আনতে চাইলে পরে যে পরিমাণ ডিভাইস দরকার তা আমাদের নাই। অতএব টিআরপির এখনকার যে পরিসংখ্যান দেয় এটা সম্পূর্ণ একটা বানোয়াট। কিছুদিন আগেও সরকারি প্রতিষ্ঠান থেকে বলা হচ্ছিল একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, কয়েকটি প্রতিষ্ঠান মিলে এই টিআরপিকে নিয়ন্ত্রণ করে। এটাকে আমরা আর কোনো মানদণ্ড হিসেবে রাখবো না, বরঞ্চ এটাকে পরিপূর্ণভাবে একটা ডিজিটালাইজড প্যারামিটারের দিকে আমরা যাচ্ছি। অবশ্যই এটা খুবই জরুরি। আর আমাদের সাংবাদিকদের নিয়ে যদি একটু বলেন যে আমাদের সাংবাদিকদের জীবন জীবিকার জন্য চাকরি খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বা গুরুত্বপূর্ণ ভীষণ রকমের সবার জন্যই। ফলে সাংবাদিকরা, এটাই আমার শেষ উত্তর। জি, সাংবাদিকতার মতো একটা মহান পেশাকে সম্মানজনক এবং মর্যাদাবান করার জন্য রাষ্ট্র এবং সমাজকে অবশ্যই গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। অবশ্যই এটা একটা শিল্প এবং এই শিল্পে যারা বিনিয়োগ করবেন এবং এই শিল্প যারা মালিক হিসাবে পরিচালনা করবেন তাদেরকেও দেশের প্রচলিত শিল্প আইনকে অনুসরণ করেই করতে হবে। আমরা সে কারণে ওয়েস্ট বোর্ড মানার বাধ্যবাধকতা তৈরি করা যায় কি না এবং কি করে সেখানে সাংবাদিকদেরকে
মালিক পক্ষের কাছ থেকে সম্মান, মর্যাদা এবং তার বেতন কাঠামো নির্ধারণ করা যায় সেটা যেমন আলাপ করব। আবার একই সঙ্গে এই আধুনিক গণমাধ্যমে বিনিয়োগ করতে যারা আসেন তাদেরকে কিভাবে বিনিয়োগের নিশ্চয়তা দেওয়া যায়, নিরাপত্তা দেওয়া যায় এবং কিভাবে পলিসি সাপোর্ট দিলে তারা এখানে কেবলমাত্র ব্যবসায়ী করছেন না, গণমাধ্যমের মতো একটা প্রতিষ্ঠান তো শুধুমাত্র ব্যবসায়িক প্রতিষ্ঠান না, সমাজ রাজনীতির একটা সহায়ক অনুষঙ্গ হিসাবে কাজ করে রাষ্ট্রের পাশাপাশি। অতএব সেটাও আমাদেরকে বিবেচনায় রেখে আমরা পলিসি নির্ধারণ করব। নিঃসন্দেহে আপনাকে আর বিরক্ত করতে চাই না, যদিও আমাদের অনেক প্রশ্ন ছিল আপনার জন্য। আসলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি পরবর্তীতে যখন আমাদের এই বিষয়ে প্রাথমিক নীতিমালাগুলিকে আমি আমার হাতের মধ্যে আনতে পারবো, প্রস্তুত হব, তখন আমি কথা বলবো। এটাও আপনাকে বলে রাখি, সম্ভবত চ্যানেল ওয়ানই প্রথম যার কাছে আমি এই সমস্ত বিষয়ে এতটা খোলামেলা মুখ খুলেছি। অন্য কোনো চ্যানেলকে কিন্তু আমি এখনো বলেছি যে আমি প্রস্তুত হইনি এখনো কথা বলার জন্য। এটা যদি একটু বলেন যে এই কয়দিন খুঁজতে গিয়ে আপনার কাছে মনে হয়েছে যে কোন কোন জায়গাগুলো হাত দিলে চ্যানেলগুলো আসলে উপকৃত হবে? প্রায় বেশিরভাগ জায়গাতেই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের সম্প্রচার মাধ্যম এবং গণমাধ্যমের যে প্রতিষ্ঠানগুলি, আমরা এখনও কিন্তু একটা অ্যানালগ সিস্টেম এবং অ্যানালগ সাইকোলজিতে আছি, কিন্তু দর্শক শ্রোতাদের চাহিদাটা হয়ে গেছে একটা ডিজিটাল সাইকোলজিতে। ফলে একটা বাটন ফোন দিয়ে যেমন আজকের দিনে আপনি ডিজিটাল সার্ভিস দিতে পারবেন না। অতএব আপনার জন্য সমাধান একটাই, যদি আজকের এই মুহূর্তের গণমাধ্যমের সেবা যারা চান তাদের চাহিদা পূরণ করতে চাইলে পরে এই বাটন ফোনের অথবা অ্যানালগ যে স্ট্রাকচার অ্যান্ড সাইকোলজি, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, প্যারাডাইম শিফট করতে হবে। ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনাব তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন, আপনি আমাদেরকে সময় দিয়েছিলেন, আপনি আমাদের সাথে অনেকগুলো মন্তব্য করেছেন, বক্তব্য দিয়েছেন। আশা করব যে আপনি আপনার প্রতিশ্রুতি অনুযায়ী আমাদেরকে আবারও সময় দেবেন। শেষ করতে হচ্ছে আজকের এই মুখোমুখি অনুষ্ঠান। অসংখ্য ধন্যবাদ।